বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি সাজিয়েছি গত ভিডিওর দ্বিতীয় পর্বে। গত ভিডিওতে যেখান থেকে শেষ করছিলাম, আজকে আমি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, গত পর্বটি সাজিয়েছিলাম 3রা আগস্ট 2009 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিলখানা অভ্যন্তরে প্রবেশের যে বাস্তব অভিজ্ঞতা। আজকে আমি সেই 3রা আগস্ট সন্ধ্যা থেকে তার পরবর্তী বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব। গত 3 আগস্ট 2009 আমরা বিডিআর সদস্যরা অবস্থান করছি বাবর গ্রাউন্ডে। 5 থেকে 6 হাজার বিডিআর। সকাল থেকে কোনো ধরনের খাবার, এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও করা হয়নি। রাত আনুমানিক 8টা বাজে এশার আজান হয়ে গেল। সবাই আমরা আবারও তায়াম্মুম করে নামাজের জন্য রেডি হচ্ছি। ছোট ছোট দল আকারে নামাজে জামাত করছি। নামাজ শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য শুধু পানির ব্যবস্থা করা হলো। আনুমানিক 500 লিটারের পানির ট্যাঙ্কি কিছু দূর পর পর বসানো হলো। পানির ট্যাঙ্কি বসানোর পর সে কি নিষ্ঠুরতা! কেউ যেন কাউকে মানছে না। সারাদিন কোনো খাওয়া নেই, গোসল নেই, একই পোশাকে থাকছি এবং সবার মধ্যে এক নিদারুণ হাহাকার অবস্থা বিরাজ করছিল। পত্রিকায় এবং টিভিতে দেখেছি যে আফ্রিকা, হাইতি এবং কঙ্গোতে খাদ্যের অভাব এবং পানির অভাবে মানুষের মধ্যে যে হাহাকার ছিল, ঠিক তেমনটা আমাদের মাঝেও শুরু হয়ে গেল। একটা পানির ড্রামের পিছে মনে হলো শত শত বিডিআর সদস্য দাঁড়িয়ে গেল শুধু পানির জন্য। অনেকে আবার সারাদিনের ক্লান্তিতে লাইনে না দাঁড়ানোর শক্তি না থাকায় সে আর দাঁড়াতে পারল না। সে তার অবস্থানেই বসে থাকলো। আমি নিজেও লাইনে না দাঁড়িয়ে বসে থাকলাম এবং ভাবলাম কিছুক্ষণ পর তো লোক কমে যাবে, তখন আমার পানি আমি নিয়ে নেব। কিন্তু দুর্ভাগ্য, লাইনে লোক থাকা সত্ত্বেও লোক থাকা অবস্থায় পানি শেষ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো অসহায়ের মতো ফিরে এলো। পুনরায় আবার পানি আনা হলো। ঠিক তখন আবার লোকজন ড্রামের পিছনে সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে আবার পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম, তা হলো এর আগের বার যারা পানি নিয়েছিল সেখান থেকেও 2-1 লোক ফের আবার পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেল। যাই হোক, কিছু কিছু বৃদ্ধ লোক ছিল, তাদের বয়স 50+। তারা খুব অসহায়ত্ব হয়ে পড়ল। আমাদের কিছু লোক পানি নিয়ে সেই বৃদ্ধ লোকগুলোকে তৃষ্ণা মেটালো। কাকতালীয়ভাবে আমার ইউনিটের এক ছোট ভাই, সে আমাকে হয়তো আড়ি পেতে ফলো করছিল, যেটা আমি কিছুই জানি না। ছোট্ট ভাইটা 1 গ্লাস পানি এনে আমাকে বলল, স্টাফ আপনার জন্য। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকলাম এবং তার জন্য অন্তর থেকে দোয়া চলে আসলো এবং ভাবলাম দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে বিস্কুট প্যাকেট বের করে 2 জনে 2 পিস করে বিস্কুট খেয়ে নিলাম। বাকিগুলো আবার আমার পকেটেই রেখে দিলাম। বাবর গ্রাউন্ডে 5-6 হাজার সদস্যর অবস্থান, ভালো করে বসতেও পারছিলাম না। রাত আনুমানিক 11টা-12টা বাজে। হঠাৎ হ্যান্ডমাইকে সেনা অফিসার অ্যানাউন্স করলো, সবাই ইউনিট ওয়াইজ, সেক্টর ওয়াইজ একজনের পিছে একজন বসে যান। তখন মনে অনেক সাহস হলো এবং আশা জাগলো, বোধহয় গণনা শেষ করে আমাদেরকে ব্যারাকে নিয়ে যাবে। কিন্তু মনের ভেতর সেই ভাবনার পেছনে আরেক ভাবনা যুক্ত হলো, তাহলে ভ্রাম্যমাণ টয়লেট কী জন্য বানানো হলো? বসে আছি সারিবদ্ধ হয়ে, ইউনিট ওয়াইজ, সেক্টর ওয়াইজ, আর নিশ্চুপ মনে মনে নানান চিন্তা করছি। ফ্যামিলি, বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, হাজারো ভাবনা। আমার স্ত্রী এবং আমার একমাত্র 2.5 বছরের সন্তান চট্টগ্রাম সাতকানিয়াতে বিডিআর কোয়ার্টারে রয়েছে। কি ভাবছে তারা? আমার কি হলো? কোনো কথাও তো বলতে পারছি না তাদের সাথে, কোনো সংবাদও দিতে পারছি না। মোবাইলটা তো গেটে বন্ধ করে জমা দেওয়া। এরকম ভাবতে ভাবতে রাত 2-3টা বেজে গেল। শুধু বসেই রাখলো, কোনো গণনাও হলো না। কিছুক্ষণ পর পর ক্যাপ্টেন মেজর র্যাঙ্কের অফিসাররা এসে আমাদের মুখ দেখেই চলে যায়। মাঝে মাঝে কিছু অফিসারকে আমি দেখি আমাদের কিছু বিডিআর সদস্যের সাথে কথা বলে আবার চলে যায়। এভাবে আস্তে আস্তে ভোর হয়ে গেল। প্রচুর ক্ষুধা লাগলো আমার, কিন্তু কিছু করার নেই। সাথে থাকা 2-3 পিস বিস্কিট খেয়ে নিলাম এবং পানি। শুরু হলো 4 মার্চের দিনের বেলার সূর্যের তাপদাহ। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, আমাদের জন্য যে ভ্রাম্যমাণ টয়লেট বানানো হয়েছিল
সেখানে তেমন কোনো ভিড় নেই। তার কারণ হলো আমাদের তো পেটে কোনো খাবার ছিল না, হয়তো এটাই তার কারণ। শুরু হলো 4 মার্চের দিনের কার্যক্রম। রোদের মধ্যে আবার সারিবদ্ধ হয়ে ইউনিট ওয়াইজ সেক্টর ওয়াইজ বসানো হলো। বসেই থাকলাম। দুপুর হয়ে গেল। আবার পকেট থেকে 2-3 পিস বিস্কিট খেয়ে নিলাম। তবে এবারের বিস্কুটগুলো নরম বা ড্যাম হয়ে গেছিল। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার কাছে 1 প্যাকেট এনার্জি বিস্কুট ছিল, যেটা আমি 2 দিন পর্যন্ত খাইতে পেরেছি। অনেকের কাছে কোনো ধরনের কিছুই ছিল না, শুধু পানি খেয়েই তারা 2 দিন পার করেছিল। 4 মার্চ বিকেল হয়ে গেল। আমাদের পাশে অস্ত্র হ্যান্ডগার্ড অবস্থায় দাঁড়িয়ে আছে এক সৈনিক। তার নেম প্লেটে লেখা সাইফুল। আমি বললাম, সাইফুল ভাই, আমার নাম্বারে একটু কল দিবেন? সে বলল, ভাই একটা টোকেনে আপনার নাম্বার লিখে টোকেনটাকে গোল করে ওখানে ছুঁড়ে মারেন। তারপরে আমি অনেক কষ্ট করে একটা কলম সংগ্রহ করে একটা কাগজে আমার নাম্বারটা লিখে কাগজটাকে গোল করে তার থেকে একটু দূরে আমি ছুঁড়ে মারলাম। তারপর আমি দূর থেকে তাকে ফলো করি। সেনা সদস্য সাইফুল ভাই মোটামুটি 10-15 মিনিট পরে কাগজটা তুলে নিল এবং দেখছি সে খুব সাবধানতার সাথে নাম্বারটি মোবাইলে তুলছিল এবং ফোন করলো এবং কথাও বলল দেখলাম। কিন্তু সেনা সদস্য সাইফুল ভাই আমার ওয়াইফের সাথে কি কথা হয়েছিল সেইটা কিন্তু আমি তখন কিছুই বুঝতে পারিনি। তবে আনুমানিক 10-15 দিন পর আমি জানতে পারি আমার পরিবার, আমার সন্তান চট্টগ্রাম কোয়ার্টার থেকে বাসা ছেড়ে বাড়ি চলে আসছে। হয়তো সেনা সদস্য বলেছিল যে বাড়িতে চলে যান, ভাই যদিও আমাদের হেফাজতে আছে, তবে কবে নাগাদ মুক্ত হবে এটা আমি বলতে পারবো না, অনেক সময়ও লেগে যেতে পারে। বন্ধুরা, একটা লক্ষণীয় বিষয় হলো আমি কিন্তু সেনা সদস্য সাইফুল ভাইকে কখনোই বলিনি যে আমার ওয়াইফ আমার সন্তান নিয়ে চট্টগ্রাম কোয়ার্টারে আছে। হয়তো তারা কথার মাধ্যমে জানতে পেরেছে যে আমার ওয়াইফ সন্তান নিয়ে কোয়ার্টারে রয়েছে। তখন হয়তো সাইফুল ভাই একটা সৎ পরামর্শ দিয়েছে যে আপনি আপনার সন্তান নিয়ে বাড়িতে চলে যান, এটাই আপনার জন্য মঙ্গল হবে এবং নিরাপদ হবে। তখন হয়তো আমার ওয়াইফ আমার সন্তান নিয়ে বাসা ছেড়ে বাসার মালামাল নিয়ে তখন বাড়ি চলে আসে। বন্ধুরা, বাকি কথা হবে পরের ভিডিওতে এবং আরও ইন্টারেস্টিং আমার জীবনের বাস্তব গল্প শোনাবো। সেই পর্যন্ত আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।